রাত যখন নিঝুম, চারপাশ স্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে কুকুরদের করুণ ডাক। এই গভীর অন্ধকারে যখন সবাই ঘুমে মগ্ন, তখন জেগে ওঠে অন্য এক জগৎ, যেখানে যুক্তি খাটে না, যেখানে বাস্তব আর অবাস্তবের সীমানা মিলেমিশে একাকার হয়ে যায়। সেখানে ভয়ের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজকের রাতে আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ জগতে। আপনাদের শোনাবো 3টি এমন সত্য ঘটনা যা আজ পর্যন্ত কারো কাছে বলা হয়নি। প্রথমেই নিয়ে যাব এক নির্জন পাহাড়ি বাংলোয়, যেখানে এক পুরনো ডায়েরির পাতা উল্টালেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য আত্মা। আপনি কি শুনতে পাচ্ছেন সেই ডায়েরির পাতা থেকে আসা অদ্ভুত আঁচড় কাটার শব্দ? শুনতে পাচ্ছেন কেউ যেন ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে বলছে, এই ডায়েরিটা যে পড়ছে সে এখন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা যাব সেই অবিচ্ছপ্ত হাইওয়েতে, যেখানে রাত বাড়ার সাথে সাথে এক পরিত্যক্ত পেট্রোল পাম্প সচল হয়ে ওঠে। আপনি কি শুনতে পাচ্ছেন দূর থেকে আসা সেই ভৌতিক কর্মচারীর ফিসফিসানি? দেখতে পাচ্ছেন গাড়ির আয়নায় সেই ছিন্ন মস্তক অবয়ব? সে বলছে, তেল তো শেষ হয়ে গেছে, এবার রক্ত লাগবে। আপনি কি প্রস্তুত সেই অন্ধকারের মুখোমুখি হতে? এবং সবশেষে আমরা উঠব এই শহরের এক বহুতল অ্যাপার্টমেন্টের লিফটে, যেখানে 13 তলার বোতাম আপনি কখন চাপতে চাইবেন না। শুনুন সেই লিফটের ভেতর থেকে আসা ভারী নিঃশ্বাসের শব্দ। আয়নার দিকে তাকাবেন না, কারণ সেখানে আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই নীল শাড়ি পরা নারী। সে আপনাকে ডাকছে। আপনি কি সেই ডাক এড়াতে পারবেন? যদি আপনার সাহস থাকে এই অন্ধকারের মুখোমুখি হওয়ার, যদি আপনি তৈরি থাকেন সেই অজানার সন্ধানে, তবে চোখ বন্ধ করুন আর প্রবেশ করুন ভয়ের জগতে। আমি আর যে ফারহান আছি আপনাদের সাথে পুরোটা শো জুড়ে। যাব আমরা আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন আমারই একজন ফ্রেন্ড আনহা দেবী। সো নিজেও লিখেছেন, আমিও সেভাবে পড়ার চেষ্টা করছি। এই ঘটনাটি একটি নির্জন বাংলো বাড়িকে কেন্দ্র করে, যা পাহাড়ি এলাকার ঘন জঙ্গলের ভেতর অবস্থিত। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম আয়ান, যে নির্জনে লেখালেখি করার জন্য 1 মাসের জন্য সেই বাংলো বাড়িটি ভাড়া নিয়েছিল। বাংলোর দেখাশোনা করতো এক বৃদ্ধ কেয়ারটেকার। আয়ান যখন প্রথম দিন সেখানে পৌঁছালো, বৃদ্ধ তাকে পুরনো একটি কাঠের আলমারি দেখিয়ে বলল, বাবা, এই আলমারিটা কখনো খুলবেন না, ওটার চাবি হারিয়ে গেছে অনেক আগে। আয়ান তখন গুরুত্ব দেয়নি, কিন্তু গভীর রাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন সেই আলমারির ভেতর থেকে মৃদু একটা শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে কাঠের ওপর আঁচড় কাটছে। খস খস খস। আয়ান ভাবলো হয়তো ইঁদুর, কিন্তু শব্দটা এতই ছন্দময় ছিল যে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে কিছু বলতে চাইছে। তৃতীয় রাতে আয়ান আর থাকতে পারলো না। সে একটি হাতুড়ি দিয়ে আলমারির তালাটা ভেঙে ফেললো। ভেতরে কোনো ভূত বা কঙ্কাল ছিল না, ছিল শুধু একটি ধুলোমাখা নীল রঙের ডায়েরি। কৌতূহলবশত আয়ান ডায়েরিটা হাতে নিল। ডায়েরির পাতায় পাতায় অদ্ভুত সব লেখা, কোনো তারিখ নেই, শুধু ছোট ছোট বাক্য। প্রথম পাতায় লেখা ছিল, সে আজ আমার জানলার বাইরে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় পাতায়, সে এখন আমার ঘরের দরজায় টোকা দিচ্ছে। আয়ান হাসলো, ভাবলো হয়তো কোনো লেখক এখানে বসে ভূতের গল্প লিখতেন। কিন্তু ডায়েরির একদম শেষ পাতায় যখন সে পৌঁছালো, তখন তার হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেখানে লেখা ছিল, যে এই ডায়েরিটা পড়ছে সে এখন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আয়ান অনুভব করলো তার ঘাড়ের কাছে কেউ একজন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে দ্রুত পিছনে ফিরল, কিন্তু কেউ নেই। সে ভাবলো এটা তার মনের ভুল। সে ডায়েরিটা টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গেল। আয়ান সামনে দাঁড়িয়ে, সে যখন মুখ মুছছিল আয়নার সামনে দাঁড়িয়ে, হঠাৎ আয়নার এক কোণে সে দেখলো তার পেছনে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা লম্বা আঙ্গুলগুলো তার কাঁধের দিকে এগিয়ে আসছে। আয়ান ভয় চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে।
কোনো ক্রমে বাথরুম থেকে বেরিয়ে আয়ান সোজা বাইরে দৌড়ে গেল। নিচে গিয়ে দেখলো কেয়ারটেকার বৃদ্ধ বারান্দায় বসে একা একা কথা বলছেন। আয়ান তাকে ঝাপটে ধরে বলল, ভেতরে ভেতর কেউ আছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন। চশমার আড়াল থেকে তার চোখ দুটো তখন টকটকে লাল। তিনি খুব শান্ত গলায় বললেন, ডায়েরিটা কি পুরোটা পড়েছেন বাবা? শেষ পাতায় কি আপনার নাম লেখা ছিল? আর চমকে উঠলো। সে তো নাম দেখেনি। সে দ্রুত আবার উপরে গেল ডায়েরিটা দেখতে, কিন্তু অবাক কাণ্ড, ডায়েরিটা যেখানে রেখেছিল সেখানে নেই। আমার ভেতর থেকে আবার সেই আঁচড় কাটার শব্দ শোনা যাচ্ছে। আয়ন সেই রাতেই বাংলা ছেড়ে পালিয়ে আসে, কিন্তু আতঙ্ক তাকে ছাড়লো না। কয়েকদিন পর সে লক্ষ্য করলো তার নিজের ঘরের দেয়ালের ডায়েরি সেই নীল রঙের কালি দিয়ে কেউ লিখে দিয়ে গেছে, তুমি কি জানো আমি এখন তোমার বিছানার নিচে। আজও মাঝরাতে আয়ান যখন একা থাকে সে বিছানার নিচ থেকে ফিসফিসানি শুনতে পায়। কেউ একজন তার নাম ধরে ডাকছে, আর ডায়েরির সেই শেষ লাইনটা বারবার আওড়াচ্ছে। আয়ান এখন কোনো বদ্ধ করে থাকতে পারে না, কারণ সে জানে সেই ছায়াটা সবসময় তার একদম পেছনেই থাকে। এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবি। অবশ্যই আমি তোর ঘটনাটি পড়ে দিয়েছি আনহা, এবং আমরা যাব আমার পরবর্তী ঘটনায়। সেটাও আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছেন, অঙ্কিতা দেবী। সো সে যেও লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল ঢাকার বাইরের এক নির্জন মহাসড়কে। যার সাথে ঘটেছিল তার নাম সজীব। তার পুরনো গাড়িটা নিয়ে একাই ফিরছিল সে শহর থেকে গ্রামের বাড়িতে। ঘুরতে তখন রাত 2:30। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। হেডলাইটের আলোটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চলন্ত অবস্থায় হঠাৎ সজীবের গাড়ির ইঞ্জিনটা একটা বিশ্রী শব্দ করে বন্ধ হয়ে গেল। সে বারবার চাবি ঘোরালো, কিন্তু কোনো লাভ হলো না। মাঝ রাস্তায় গাড়ি আটকে যাওয়ায় সে বেশ ভয় পেয়ে গেল। আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই। ঠিক তখনই সে দেখলো রাস্তার একটু সামনে একটা পুরনো ভাঙাচোরা পেট্রোল পাম্প। পাম্পের একটা টিউবলাইট মিটমিট করে জ্বলছে আর নিভছে। সজীব ভাবলো হয়তো সেখানে কাউকে পাওয়া যাবে সাহায্যের জন্য। সে গাড়ি ঢেলে পাম্পের সামনে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো পাম্পের ভেতর একটা ছোট্ট ঘর। ঘরে নীল রঙের ইউনিফর্ম পরা এক লোক মাথা নিচু করে বসে আছে। সজীব কাচের দরজায় টোকা দিয়ে বলল, ভাই আমার গাড়িটা একটু দেখবেন, মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। লোকটি কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাঁটা চলা কেমন যেন যান্ত্রিক। সে বাইরে এসে গাড়ির বনট খুলল। সজীব লক্ষ্য করলো লোকটার গা থেকে পোড়া তেলের বদলে পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ আসছে। কিন্তু এই বিপদে সে আর কিছু বলল না। লোকটি যখন ইঞ্জিনের দিকে ঝুঁকে কাজ করছিল, সজীব গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল। হঠাৎ সে গাড়ির রিয়ার ভিউ মিররে ভেতরের আয়নার দিকে তাকাতে রক্তহীন হয়ে গেল সজীবের। আয়নায় দেখা যাচ্ছে যে লোকটি ইঞ্জিন ঠিক করছে। তার কোনো মাথা নেই, শুধু একটি ধর সেখানে দাঁড়িয়ে আছে, হাত নাড়াচ্ছে। সজীব আতঙ্কে চোখ বন্ধ করে আবার খুললো। এবার সে দেখলো লোকটির মাথা আছে, কিন্তু সে তার দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে হাসছে। তার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, বরং ধারালো এবং কালচে। লোকটি ফিসফিস করে বলল, তেল তো শেষ হয়ে গেছে, এবার রক্ত লাগবে। সজীব আর এক মুহূর্ত দেরি করলো না। সে ভয়ে চিৎকার করে চাবি ঘোরালো। এবার আশ্চর্যজনকভাবে ইঞ্জিন স্টার্ট নিয়ে নিল নিজে নিজেই। সে পেছনে না তাকিয়ে অ্যাক্সিলারেটর চাপ দিল। পাম্পের সেই লোকটি তখন দাঁড়িয়ে আছে, এবং তার হাসির শব্দ বাতাসের সাথে মিশে সজীবের কানে আসছিল। মাইলখানেক যাওয়ার পর সজীব একটা বড় বাস স্ট্যান্ডে গিয়ে থামলো। সেখানে পুলিশ ও কিছু ট্রাক ড্রাইভার ছিল। সে হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনাটা বলল। একজন প্রবীণ ট্রাক ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা আপনি ভাগ্যবান যে বেঁচে ফিরেছেন। 1990 সাল ওই পাম্পে একদল ডাকাত হানা দিয়েছিল এবং পাম্পের কর্মচারীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। তারপর থেকে ওই পাম্পটা পরিত্যক্ত। তবে মাঝরাতে অনেক একা যাত্রী সেখানে সেই কর্মচারীকে দেখতে পায়।
সজীব পরদিন সকালে তার গাড়ির ইঞ্জিন চেক করতে গিয়ে দেখলো ইঞ্জিনের ওপর একটা হাতের ছাপ লেগে আছে, কিন্তু সেই ছাপটা আগুনের তাপে এমনভাবে পুরো বসে গেছে যে সেটা মোছা যাচ্ছে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গাড়ির পেছনের সিটে সে একটি পুরনো নীল রঙের ইউনিফর্মের পকেট খুঁজে পেল। সেখানে সেই কর্মচারীর নাম লেখা ছিল, যার মৃত্যু হয়েছিল ৩৫ বছর আগে। সজীব আজও একা গাড়ি নিয়ে বেরোলে আয়নার দিকে তাকাতে ভয় পায়। তার মনে হয় পিছনের সিটে হয়তো কেউ একজন নীল ইউনিফর্ম পরে বসে আছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শোনাবি অবশ্যই। তোর সাথে আমি এই প্রথম ঘটনা পাঠালাম, যদি পড়ে না শোনাস তাহলে তোর খবর আছে। ওকে, আমি পড়ে দিয়েছি তোর ঘটনাটি এবং আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ভিউয়ার্সদের পাঠানো একটি ঘটনায়। প্রথম দুইটা ঘটনা আমার ফ্রেন্ডদের পাঠানো ঘটনা পড়লাম এবং অনেকে রাগ করতে পারেন যে ভাইয়া আমরা আপনার সেটা শুনি, আপনি আমাদের একটা ঘটনা আজকের এপিসোডে পড়লেন না। সো আমরা যাব আমাদের ভিউয়ার্সদের পাঠানো একটা ঘটনায়। যাওয়ার আগে একটু বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের শোটা শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইম লাইনে রেখে দিবেন। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। যদি আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, একজন ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিন। এবং আপনি কীভাবে ঘটনা পাঠাবেন সেটা আমি বলবো আমাদের একেবারে লাস্ট ঘটনা শেষ করে। চলুন আমি পরবর্তী ঘটনায় চলে যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটি হচ্ছে গিয়ে তাসনিম মৌ। সো নিজেও লিখেছেন, আমি ওটি সেভাবে করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি শুরু হয় ঢাকার একটি ব্যস্ত এলাকার, নাম বলতে অনিচ্ছুক এলাকার এক অভিজাত বহুতল ভবনে। যার সাথে ঘটেছিল তার নাম আবির। আবির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে প্রায় অফিস থেকে ফিরতে রাত 2টা বা 3টা বাজিয়ে ফেলতে হতো। ওই রাতেও তার ফিরতে বেশ দেরি হয়েছিল। ভবনের লবিতে তখন কেউ নেই, দারোয়ান এক কোণে টুলে বসে ঘুমাচ্ছে। আবির লিফটের বোতাম চাপলো। লিফটটি যখন নিচে নামলো, তার দরজা খোলার শব্দটা যেন রাতের নিস্তব্ধতা ভেঙে চৌচির করে দিল। আবির লিফটে উঠে 9 তলার বোতাম চাপলো। লিফটটি চলতে শুরু করলো। 5 তলায় আসার পর হঠাৎ ঝাঁকুনি দিয়ে লিফটটি থেমে গেল, কিন্তু কেউ বোতাম চাপেনি। অথচ লিফটের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরে গুটগুটে অন্ধকার করিডোর, কেউ নেই। আবির বিরক্তির সাথে আবার ক্লোজ বোতাম চাপলো। লিফটটি আবার চলতে শুরু করলো, কিন্তু এবার আবির একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। লিফটের ভেতরে থাকা ওজনের সেন্সরটি হঠাৎ লাল হয়ে উঠল। লিফটে সে একাই দাঁড়িয়ে, অথচ ডিজিটাল স্ক্রিন দেখাচ্ছে ওভারলোড। যেন সেখানে একজন নয় 8-10 জন মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। আবিরের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে অনুভব করলো লিফটের ভেতরের তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে। তার ঠিক পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছে, এমনটাই মনে হচ্ছে তার, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, শুধু একটা ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। লিফটের পেছনের দেয়ালটি ছিল বড় একটি আয়নার। আবির সাহস সঞ্চয় করে আয়নার দিকে তাকালো। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু তার ঠিক পেছনে একটি অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। একটি মেয়ে, যার পরনে পুরনো আমলের একটি নীল শাড়ি, মুখটি লম্বা চুলে ঢাকা। মেয়েটি নড়ছে না, শুধু আয়নার ভেতর দিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভয়ে সিটিয়ে গেল। সে লিফটের বোতামগুলো পাগলের মতো চাপতে লাগলো, কিন্তু লিফটটি 9 তলায় না থেমে সোজা উপরে উঠতে লাগলো। 10, 11, 12, 13 এবং শেষ পর্যন্ত গিয়ে থেমে গেল 13 তলায়। অথচ এই ভবনে 13 তলা বলে কিচ্ছু নেই। 12 তলার পরেই ছাদ। লিফটের দরজা খুলে গেল। আবির দেখলো সামনে একটি লম্বা করিডোর, যা নীল আলোয় ডুবে আছে। করিডোরের শেষে একটি দরজা, যাতে লেখা 1303। দরজাটি হাত খোলা। ভেতর থেকে একটি করুণ কান্নার শব্দ ভেসে আসছে। হঠাৎ লিফটের ভেতর থেকে সেই অদ্ভুত সত্তাটি যেন তাকে ধাক্কা দিয়ে করিডোর থেকে বের করে দিল। আবির দেখলো লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সে চিৎকার করে দৌড়ে লিফটে দিয়ে আসতে চাইলো, কিন্তু দেখলো সেই নীল শাড়ি পরা মেয়েটি এবার লিফটের ভেতর দাঁড়িয়ে তাকে দেখে হাত নাড়ছে।
তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো অন্ধকার গর্ত। পরদিন সকালে দারোয়ান আবিরকে ভবনের ছাদে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আবির যখন জ্ঞান ফিরে পেল, সে সবাইকে রাতের কথা জানালো। ভবনের মালিক প্রবীণ এক ভদ্রলোক সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানালেন, এই ভবনটি যখন তৈরি হয়েছিল তখন 13 তলার কাজ চলাকালীন এক তরুণী শ্রমিক উপর থেকে পড়ে মারা গিয়েছিল। এরপর থেকে ভবন কর্তৃপক্ষ 13 তলার নম্বরটি সরিয়ে ফেলে এবং ওই ফ্লোরটি পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু প্রতি বছর সেই একই তারিখে লিফটটি ভুল করে মাঝরাতে অতিরিক্ত যাত্রী নিয়ে সে অদৃশ্য 13 তলায় চলে যায়। আবির আজও লিফটে উঠলে আয়নার দিকে তাকাতে ভয় পায়। সে সবসময় লিফটের কোণে জড়সড় হয়ে দাঁড়ায়, কারণ সে জানে লিফট খালি থাকলেও সে আসলে একা নয়, তার সাথে হয়তো আরও কেউ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। এই ঘটনাটি যদি আপনি পড়ে শোনান, আমি আরও ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আপনারা যারা ঘটনা পাঠাতে চান, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠাতে, সেটাও পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো mushfikurfarhansfans888@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরও একটাবার মনে করে দিতে চাই, যদি এখনও শেয়ার না করে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে আমাদের বন্ধুদের পাশেই থাকবেন। এবং যদি আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সো আজকের মতো বিদায়, ইনশাআল্লাহ হাফেজ, টেক কেয়ার।